বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আবার হাজির হয়ে গেছি নতুন দ্বিতীয় বর্ষের ক্লাসে। যারা নতুন ফার্স্ট ইয়ার থেকে দ্বিতীয় বর্ষের প্রমোশন পেয়েছে, কন্ডিশনাল প্রমোশন, তাদের নতুন ক্লাসে আজকে আমি সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ শহীদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা জানো আর যারা জানো না সবাই ক্লাস করবা, যারা জানো না তাদেরকে অবশ্যই জানিয়ে দিবা যারা জানো। এই ক্লাস তোমাদের হবে প্রতিদিন। আমি তোমাদেরকে এই ক্লাসে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাধারণ অন্তরক সমীকরণ, এই বইটা পড়াবো। তোমরা জানো তোমাদের সেকেন্ড ইয়ারে গণিতের থিওরিটিক্যাল 3টা বই আছে। একটি হচ্ছে ক্যালকুলাস 2, একটি হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটি হচ্ছে কম্পিউটার টেকনিক উইথ ফরটার্ন। এই 3টা বই আছে। এই 3টা বইয়ের মধ্যে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর বাকি 2টা বইয়ের ক্লাসও ইনশাআল্লাহ হবে। রুটিন আমি দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপে দেখে নিও। বিজ্ঞ স্যাররা অবশ্যই বাকি ক্লাসগুলো নেবেন, অন্যান্য ক্লাস নেবেন। তোমরা সেই ক্লাসগুলো সব আমার ক্লাস অবশ্যই করবা এবং ক্লাস করলে উপকৃত হবে বলে আমরা আশাবাদী। যত বেশি শিক্ষার্থী থাকবে, যত বেশি ক্লাস করবা, আমাদের ক্লাস নিতেও তত ভালো লাগবে প্রথম দিন। তাই এই কথাগুলো বলা। তোমাদের ফার্স্ট ইয়ারের মতো 75 মার্কের কোনো কোর্স আমাদের সেকেন্ড ইয়ারে নেই। সকল কোর্সই 4 ক্রেডিটের 100 মার্কের। 3টা বই আমাদের 100 মার্কের কোর্স। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনও 100 মার্কেরই কোর্স। এই বইতে তোমরা পূর্ণ পরীক্ষা দিবা। এই বইতে যে প্রশ্নটা আসবে এই বইয়ের উপরে তার 3টা অংশ থাকবে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ আর একটা গ বিভাগ। ক বিভাগে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখানে মোট 12টা প্রশ্ন থাকবে। তুমি মোট 10টা প্রশ্নের অ্যান্সার করো, প্রত্যেক প্রশ্নের মান সমান এবং 1 করে প্রত্যেকটা প্রশ্নের মান। ফলে 10-এ 10 পাবা ক বিভাগ থেকে। আর খ বিভাগের মার্ক হচ্ছে 20। এখানে 4 মার্কের প্রশ্ন থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন বলা হয়। এই সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো থাকবে সেখানে মোট প্রশ্ন সংখ্যা থাকবে প্রশ্নে 8টি। তুমি যে কোনো 5টি অ্যান্সার করবা, 4-5 20 তোমার মার্ক হবে। এছাড়া গ বিভাগ যেটা, সেটা বড় প্রশ্নের বিভাগ। এখানে প্রশ্ন থাকবে মোট 8টি। তুমি এখানেও প্রশ্নের অ্যান্সার করবা যে কোনো 5টি, কিন্তু প্রশ্নের মান সমান, অর্থাৎ 10 করে 5-10-এ 50। ফলে 50, 20 আর 10 মিলে 80 মার্কের তোমার লিখিত পরীক্ষা হবে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর। এছাড়া 20 মার্কের মধ্যে 5 হচ্ছে তোমার কলেজের ক্লাস হলে সেই হাজিরা, আর বাকি যে মার্ক 15 এটা আমরা ইনকোর্স পরীক্ষার মাধ্যমে নিয়ে থাকবো। এই হলো মোট 15, 5 আর 80 মিলে হচ্ছে তোমার 100 মার্কের 4 ক্রেডিটের একটা পরীক্ষা হবে। আশা করি আমার মানবন্ধন তোমরা শুনতে পেরেছ। তবে তোমাদের ক্লাস করা দরকার। ক্লাসমুখী না হলে এই সকল লেকচার দিয়ে কোনো লাভ নেই। একজন লেখছে এই ক্লাস কি ফিজিক্স ডিপার্টমেন্টের কিনা? না, এটা তো গণিত ডিপার্টমেন্টের ক্লাস। এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, গণিতের ক্লাস। ঠিক আছে, আমি তো গণিত বিভাগেই ক্লাস দিচ্ছি নাকি, ফিজিক্সের ক্লাস হবে না। তো দেখো, যে বইটা তোমাদের পড়ানো হবে তোমাদের সামনে দেখাচ্ছি। বইটার নাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তিতাস প্রকাশনী। বই আমার হাতে আছে। তোমরা চাইলে এই বইটা কিনতে পারো, তিতাস প্রকাশনীর বই আমি পড়াবো। তোমরা চাইলে এই বই কিনতে পারো। প্রথমেই আমি বেশি ভূমিকা না করে চলে যাব তোমাদের বইতে। যদি তোমাদের কাছে বই থাকে তাহলে ক্লাস বুঝতে সহজ হয়। ক্লাসের আমি যে বই পড়াবো সেই বই যদি তুমি সামনে নিয়ে বসো তাহলে তোমার পড়তে ভালো লাগবে। এই বইতে প্রথম দিকে প্রথম অধ্যায় যেটা পড়াবো, অধ্যায়টার নাম হলো সাধারণ আকারের অন্তরক সমীকরণ। অধ্যায়ের নাম হচ্ছে সাধারণ আকারের অন্তরক সমীকরণ।
তাহলে এটা হলো সাধারণ আকারের অন্তরক সমীকরণ, আমাদের বইয়ের প্রথম অধ্যায় এটা। এইখানে আমরা আলোচনা করব প্রথমে অন্তরক সমীকরণ কাকে বলে। তোমরা সবাই সমীকরণ কাকে বলে আগে থেকেই জানো, একটা সমান চিহ্ন থাকবে, যার বাম পক্ষ ডান পক্ষ থাকবে, অজানা রাশি থাকবে, ইত্যাদি ইত্যাদি তোমরা রুল জানো। সমীকরণ কাকে বলে, কিন্তু অন্তরক সমীকরণ কাকে বলে? যদি কোনো অন্তরযুক্ত পদ একটা সমীকরণের মধ্যে উপস্থিত থাকে তাহলেই তাকে অন্তরক সমীকরণ বলে, সহজ কথা। তবে বইয়ের ভাষায় অন্তরক সমীকরণ কাকে বলে, বইয়ের ভাষায় বলবো। যেহেতু সবার কাছে বই নেই, আমি সঙ্গে লিখে দিয়ে পড়াচ্ছি। যদি কোনো লেখা বুঝতে অসুবিধা থাকে, কথা শুনতে অসুবিধা থাকে, তাহলে তোমরা যদি কমেন্টসে জানাও তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সবাই দেখো, আমি অন্তরক সমীকরণ কাকে বলে লিখেছি এক বা একাধিক স্বাধীন চলক। খুব মন দিয়ে খেয়াল করবা, এখানে বলা আছে একটি বা তার থেকে বেশি কি চলক, স্বাধীন চলক। তাহলে কার সাপেক্ষে? স্বাধীন চলকের সাপেক্ষে। সেটা সংখ্যা একটাও হতে পারে, একটার বেশিও হতে পারে। এমন স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক, মানে একটাও হতে পারে, একাধিক হতে পারে, এমন অধীন চলকের যে অন্তরজ বা অন্তরক সংযুক্ত যে সমীকরণ, অর্থাৎ যে সমীকরণের মধ্যে এই এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরযুক্ত পদ থাকবে, সেই সমীকরণকে আমরা অন্তরক সমীকরণ বলবো। একটি উদাহরণ দিয়েছি, এখানে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অধীন চলক ওয়াই এর অন্তরজ ডিডিএক্স অফ ওয়াই এই পদটা উপস্থিত আছে, অতএব এটা একটা অন্তরক সমীকরণের উদাহরণ। আশা করি সংখ্যাটা মন দিয়ে বুঝবা। একটি হলো কথা বলা আছে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক হলে তাকে অন্তরক সমীকরণ বলে। এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক যুক্ত সমীকরণকেই অন্তরক সমীকরণ বলা হয়। আমি এটা মুছে দিলাম। এখন আমরা চলে যাব অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগে। এই অন্তরক সমীকরণ কয় রকমের হয় এটা আমি আর বোর্ডে লিখবো না, মুখ দিয়ে বলছি। অন্তরক সমীকরণ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, প্রধানত এটাকে দুই প্রকার বলা হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, আর একটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এই অন্তরক সমীকরণ আবার কত প্রকার? এটা প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটি হলো সাধারণ অন্তরক সমীকরণ, আর একটি হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণ মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইংলিশে বলে, আর আংশিক অন্তরক সমীকরণ ইংলিশে বলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের যে বইটা, এই বইটার নামই হলো সাধারণ অন্তরক সমীকরণ।
অর্থাৎ আমরা এই বইতে সাধারণ অন্তরক সমীকরণ সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেগুলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং আংশিক অন্তরক, ঠিক আছে, অনার চতুর্থ বর্ষে ইনশাআল্লাহ করবো। তো তারপরেও আমরা সংজ্ঞা করবো সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে, আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে। খুব ভালো করে খেয়াল করো, এখানে বলা ছিল অন্তরক সমীকরণে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরকযুক্ত যে সমীকরণ তাকে অন্তরক সমীকরণ বলে। আর সাধারণ অন্তরক সমীকরণের সংজ্ঞার মধ্যে একটা পার্থক্য আছে, একটি মাত্র স্বাধীন চলকের সাপেক্ষে হইতে হবে কি, একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরকযুক্ত সমীকরণকে কি বলা হবে, সাধারণ অন্তরক সমীকরণ। তাহলে এটাই একটি স্বাধীন চলক সাপেক্ষে, এক বা একাধিক হবে না, তখন এটার নাম হয়ে যাবে এরকম। আচ্ছা আমি এটার নাম লিখে দিই সাধারণ অন্তরক সমীকরণ। সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে, একটি স্বাধীন চলকের সাপেক্ষে, এখানে হবে একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তরকযুক্ত সমীকরণটি অন্তরক সমীকরণ বলে। এটাই একটা অন্তরক সমীকরণের উদাহরণ। কথা হচ্ছে একটি স্বাধীন চলক থাকতে পারবে। এখন আমরা যে বইটা পড়বো এই বইটার নিয়ম নামই হলো সাধারণ অন্তরক সমীকরণ, বইটার নাম। তাহলে এখানে চলক হবে স্বাধীন চলক একটাই থাকতে হবে, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। একটি মাত্র স্বাধীন চলক, কয়টা চলককে অন্তরীকরণ, অধীন চলক কয়টা হতে পারবে, একটাও হতে পারবে, একটার বেশিও হতে পারবে, একাধিকও হতে পারবে। তাহলে অধীন চলক এক বা একাধিক থাকবে, কিন্তু স্বাধীন চলক একটি থাকবে। এমন অন্তরক বা অন্তরকযুক্ত যে সমীকরণ তাকে আমরা অন্তরক সমীকরণ বলি। উদাহরণটা একটি স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অধীন চলক ওয়াই এর যে অন্তরক আছে, অতএব এটা একটা সাধারণ অন্তরক সমীকরণেরই উদাহরণ। আশা করি সংজ্ঞাটা তোমরা বোঝার চেষ্টা করছো। অন্তরক সমীকরণ কাকে বলে আর সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে, দুটা কিন্তু এক কথা নয়। পরীক্ষার হলে কোন সংজ্ঞাটা আসবে, এক মার্কের যে ব্রিফ কোশ্চেন, এটা বুঝে লিখতে হবে। অন্তরক সমীকরণ আর সাধারণ অন্তরক সমীকরণ সংজ্ঞা কিন্তু পার্থক্য আছে, বুঝে অ্যান্সার করতে হবে। ভাইবাতেও যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা যেন সঠিকভাবে উত্তর দিতে পারো, সেই কারণেই এত আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। এবার আসো সাধারণ অন্তরক সমীকরণ তো সংজ্ঞা পড়লাম। আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে? আমরা তো শিখেছি অন্তরক সমীকরণ দুই ধরনের হয়, একটা সাধারণ অন্তরক সমীকরণ আর একটা আংশিক অন্তরক সমীকরণ। তো আংশিক অন্তরক সমীকরণে আবার কাকে বলে? এখানে সাধারণ অন্তরক সমীকরণে একটি স্বাধীন চলক থাকে, আর আংশিক অন্তরক সমীকরণে স্বাধীন চলক সংখ্যা থাকবে একাধিক। তখন এটা আমি লিখে দিই আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ হলো একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে। তাহলে পার্থক্যটা শুরুতে একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তরকযুক্ত সমীকরণকে, আগেরটা তো একটু ভুলেছিলাম, অন্তরক হবে না, তখন এটার নাম হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। আংশিক অন্তরক সমীকরণ বলবে। এই উদাহরণটা তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরক বা অন্তরকযুক্ত সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। x * কার্ল du / কার্ল dx + y * কার্ল du / কার্ল dy
ইকুয়াল টু এনই। এই সমীকরণগুলোকে আমরা আংশিক অন্তরক সমীকরণ বলি। আংশিক অন্তরীকরণ নিয়েও এই বইতে আলোচনা আছে, তোমরা পাবা ইনশাআল্লাহ, কিছু আলোচনা আছে, ঠিক আছে। এবার আসো অন্তরক সমীকরণ। যেহেতু আমাদের আলোচনায় আগেই বলেছি সাধারণ অন্তরক সমীকরণ নিয়ে এই বইয়ের আলোচনা, কিন্তু বইতে লেখার এরপরে যত আগাবা সামনে বারবার সাধারণ অন্তরক সমীকরণ নাও বলতে পারে, সেখানে বলা থাকতে পারে অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ বললেও সাধারণ অন্তরক সমীকরণ কি বোঝায় এটা আর আলাদা করে বলা লাগবে না। এটা নিয়ে একটি নোট অবশ্য বইতে দিয়েছি সংক্ষেপের মধ্যে, তোমরা দেখতে পাবা। কিন্তু পরীক্ষায় যদি অন্তরক সমীকরণ কাকে বলে আসে, তাহলে তখন সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে এটা লিখলে হবে না, তখন অন্তরক সমীকরণের সংজ্ঞাটাই লিখতে হবে। পরীক্ষায় যদি সাধারণ অন্তরক সমীকরণ আসে তখনই শুধু সাধারণ অন্তরক সমীকরণের সংজ্ঞাটা লিখতে হবে, এটা মনে রাখবো সংজ্ঞার ক্ষেত্রে। তবে বইতে আর অন্য আলোচনায় অন্তরক সমীকরণ বললে এটা সাধারণ অন্তরক সমীকরণকেই বোঝানো হয়। তো আমরা চলে আসছি একটি সাধারণ অন্তরক সমীকরণের আবার অর্ডার ক্রম কাকে বলে এটা পড়বো, মাত্রা বা ডিগ্রি কাকে বলে এটা পড়বো। আসো আমরা বইয়ের সংজ্ঞাটা আগে পড়ি। আচ্ছা, এবার দেখো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম কাকে বলে। বইয়ের সংজ্ঞায় আমি দেখে দেখে উঠিয়ে দিয়েছি, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ যে ক্রমধারী অন্তরজ, এই অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। কোনো অন্তরক সমীকরণ সর্বোচ্চ কতবার ক্রম আছে সেই অন্তরজের ক্রমটাই হবে ওই অন্তরক সমীকরণের ক্রম। যেমন একটি উদাহরণ দিয়েছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এই সমীকরণে প্রথম পদে দুইবার ওয়াইকে অন্তরীকরণ করা হয়েছে, দ্বিতীয় পদে ওয়াইকে একবার, আর তৃতীয় পদে ওয়াইকে কোনো অন্তরীকরণ করা হয় না। তাহলে দুইবার যেহেতু সবচেয়ে বেশি, তাই এটার ক্রম হবে 2। আমি বইয়ের ভাষায় বলেছি কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরকের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। আর আমি যদি নিজের ভাষায় বলি, বোঝার জন্য মনে রাখি, তাহলে এটা বলবো যে তুমি একটা অন্তরক সমীকরণ পেলে তাতে দেখবা সবচেয়ে অন্তরীকরণ কোনটা, কতবার সবচেয়ে বেশি করছে, কতবার অন্তরীকরণ করা হয়েছে, সেই যতবার সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে তার সংখ্যাকেই বলা হবে ক্রম, তার সংখ্যাকেই বলা হবে ক্রম। আশা করি ক্রম কাকে বলে এই সংজ্ঞা পড়েছ। পরীক্ষায় যে কোনো অঙ্কে একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে, একটা অন্তরক সমীকরণ দিয়ে বলতে পারে আর ক্রম নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ
যে ক্রম সেটাই হবে ওই সমীকরণেরও ক্রম। আশা করি আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ বা বুঝতেও পারছো। আর যারা যারা ক্লাস করে না তোমরা দয়া করে তাদেরকে ক্লাস করতে উদ্বুদ্ধ করবা, সকলকে বলবা ক্লাস করার জন্য। এবার আসো সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত কাকে বলে। মাত্রার ঘাত একই কথা, ইংরেজি ডিগ্রি বলে। এই ডিগ্রি কাকে বলে এইটা আমরা পড়তে চাই। দেখো আমি আগে বইয়ের ভাষাটা, যেহেতু সবার কাছে বই নেই তাই বারবার বলছি, এই জন্য আমি সবগুলা সংজ্ঞা লিখে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে বা দেখতে সহজ হবে আমার মনে হয়। যাই হোক, দেখো কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরকের মাত্রা বা ঘাত, যাই বলো ওটাকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলা হবে যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক মুক্ত হবে। অর্থাৎ আমরা একটা জিনিস জানলাম যে অন্তরক সমীকরণের মাত্রা কখনো ভগ্নাংশ হইতে পারবে না, কোনো সময় ঋণাত্মকও হইতে পারবে না। ঋণাত্মক মুক্ত হইতে হবে, ভগ্নাংশ মুক্ত হইতে হবে বলতে বোঝাচ্ছে
ঋণাত্মক হতে পারবে না, এবং কি বলে ভগ্নাংশ হতে ধনাত্মক ভগ্নাংশ হতে পারবে না। ঋণাত্মক তো হতেই পারবে না, ধনাত্মক অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে অথবা জিরো হতে পারে, সর্বনিম্ন হলে জিরো অথবা ধনাত্মক সংখ্যা হতে পারে। এটা দিয়ে যা বোঝা যাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে অথবা শূন্য হতে হবে। তো দেখো একটি উদাহরণ আমরা দিয়েছি, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 2 ইনটু dx বাই dt হোল স্কয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এই অন্তরক যে সমীকরণ, এই সমীকরণের সর্বোচ্চ ক্রমপদ, এর ক্রম কত? ক্রম মানে কতবার অন্তরীকরণ করা যায়? দুইবার অন্তরীকরণ করা যায়, এটার ক্রম কিন্তু 2। তাহলে সর্বোচ্চ ক্রমধারী পদ হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার, যার মাত্রা, এর কোনো মাত্রা নাই, কোনো মাত্রা দেয়া নাই মানে 1 আছে। মাত্রা দেয়া নাই মানে কি 1 হলে আমরা লিখি না, অন্য কোনো মাত্রা হলে আমরা দিয়ে দিতাম। তাহলে যেহেতু মাত্রা নাই তাহলে 1, তাহলে এই পদের মাত্রা বা ঘাত এটা হচ্ছে 1, 1 মানে 1। তাহলে আমার অন্তরক সমীকরণের মাত্রা হবে 1, যদিও এই পদের মাত্রা কিন্তু 2। এটার দিকে তাকানো যাবে না, যে সবচেয়ে বড় ক্রমধারী পদ সে যে মাত্রা দিবে, সে যে মাত্রা ধারণ করবে সেটাই আমার অন্তরক সমীকরণের মাত্রা হবে। এটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা মাত্রা বা ঘাতের অপস্থ যদি যে কোনো অন্তরক সমীকরণ দেওয়া থাকে তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ পারব। এই দেখতে কি অসুবিধা হচ্ছে? দেখতে কি ক্লিয়ার না? একজন লিখছে, আসলে কি ক্লিয়ার না? লেখা দেখতে কি কারো অসুবিধা হচ্ছে? আর কারো কমেন্টসে জানালে ভালো হয়। নুসরাত জাহান লেখা লিখেছে, স্যার ক্লিয়ার দেখা যায় না। কথা তো শোনা যায় আর দেখা যাচ্ছে না কেন? আমি তো ক্লিয়ারই দেখতে পাচ্ছি। আর কারো যদি সমস্যা, নেটের প্রবলেম হতে পারে দু একদিনের, আর সবার যদি হয় তাহলে বলো। তাহলে আমরা এবার ক্রম মাত্রা নিয়ে একটু আলোচনা করতে চাই, তারপরে আমরা অন্য কিছুতে যাবো। এতক্ষণ ধরে আমরা সংজ্ঞা বললাম, ক্রম কাকে বলে, মাত্রা বা ডিগ্রি কাকে বলে, এটা আমরা বললাম। এখন আমরা এই অর্ডার অ্যান্ড ডিগ্রি এটা নিয়ে একটু উদাহরণ নিয়ে একটা বিশদ আলোচনা করতে চাই। আসলে একটা অন্তরক সমীকরণের মাত্রা কত বা ক্রম কত দেখে আমরা বের করতে পারি কিনা এটা নিয়ে একটু আলোচনা করি। আসুন। দেখো একটি উদাহরণ আমরা দিয়েছি, যেটা একটা অন্তরক সমীকরণের উদাহরণ। দেখা যাচ্ছে এবার সাদিয়া কি বলছে? ক্লিয়ার স্যার। অনন্ত দত্ত বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। ওকে, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। তাহলে দু একজনের নেটে প্রবলেম হতে পারে, বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘলা আকাশ। মারুফা বলছে দেখার অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ার স্যার। ওকে স্যার, অল্প একটু সময় ঘোলা দেখা যাচ্ছিল, এখন ঠিক হয়ে গেল। ওকে অনন্যা, ধন্যবাদ। যাই হোক, দেখো একটি অন্তরক সমীকরণের উদাহরণ আমরা বোর্ডে দিয়ে দিচ্ছি। এখানে এই অন্তরক সমীকরণের মধ্যে একটি রুটের দেখা তুমি পাচ্ছ। আমি শুরুতেই বলেছিলাম মাত্রা বা ঘাত যদি বলি তাহলে ভগ্নাংশ না, রুট মানে তো পাওয়ার, হোল পাওয়ার হাফ। এটা আমার অঙ্কে কোনো প্রভাব ফেলবে না, কারণ এটা উত্তর হয়ে থাকবে না। আমরা এই রুটটাকে ইচ্ছা করলে ডান দিকে নিয়ে নিতে পারি, বর্গমুক্ত করে নিতে পারি, অর্থাৎ সাইন স্কয়ার। এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই সমীকরণ ইমপ্লাই করে, একই সমীকরণকে ইমপ্লাই করে। বিধায়
নিচের সমীকরণের অর্ডার বা মাত্রা ডিগ্রি যাই থাকুক না কেন উপরের সমীকরণেরও তাই হবে। তাহলে আমরা নিচেরটাই তো কোনো পাওয়ার ভগ্নাংশ নাই। এটাতে আমাকে প্রথমে যদি বলি ক্রম বের করো, তাহলে আমি দেখবো কতবার অন্তরীকরণ করা হয়েছে। এখানে লক্ষ্য করে দেখো কতবার বেশি অন্তরীকরণ করা হয়েছে। এই পদে 2 বার ওয়াইকে অন্তরীকরণ করছে, এখানে ওয়াইকে 1 বার অন্তরীকরণ করছে, এখানে ওয়াইকে কোনো অন্তরীকরণ করা হয় নাই, আর এটাতে তো নাই ওয়াই ওদিন চলো কি নাই বিধায় এটা সর্বোচ্চ ক্রম লক্ষ্য। ক্রম কত হবে? ক্রম বা অর্ডার, এটা ক্রম হবে 2, কারণ একে ওয়াইকে 2 বার অন্তরীকরণ করছে। এই সমীকরণের সর্বোচ্চ ক্রমের সংখ্যাই 2, অর্থাৎ আমারও অন্তরক সমীকরণের ক্রম 2। মাত্রা কত? যেই পদটি সর্বোচ্চ ক্রমকে ধারণ করবে তাহার যে ঘাত বা মাত্রা তাহাই অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা হবে। এটাই আমার সংজ্ঞায় বলা ছিল। যেহেতু এখানে 2 বার অন্তরীকরণ সর্বোচ্চ এবং এর কোনো হোল পাওয়ার নাই, তাহলে এর মাত্রা হবে 1। মাত্রা বলো বা ঘাত যাই বলে যাবে 1। আশা করি আমার এই কথাগুলো তোমরা বুঝতে পারছো। আর না বুঝতে পারলে তাও কমেন্টসে জানাবা, স্যার এটা তো বুঝলাম না, এটা আরেকবার বলে। তাহলে আমি আমার সাধ্য মতো বলার চেষ্টা করবো, বা এটা বুঝতেছি না ভালো করে বলেন, অন্যভাবে বলেন, তাহলে আমি আমার সাধ্য মতো বলার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম অন্তরক সমীকরণ কাকে বলে, অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ পড়লাম। আমরা শিখলাম অন্তরক সমীকরণ 2 প্রকার। একটি হলো সাধারণ আকারের অন্তরক সমীকরণ, আর আংশিক আকারের অন্তরক সমীকরণ। আমরা পড়লাম এই সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে এবং উদাহরণ। আমরা পড়লাম আংশিক অন্তরক সমীকরণ কাকে বলে তার উদাহরণ। এরপরে আমরা পড়লাম একটা অন্তরক সমীকরণ বা সাধারণ অন্তরক সমীকরণ, তাহার মাত্রা কত অথবা তাহার ক্রম কত এই সম্পর্কের সংজ্ঞা এবং উদাহরণ সহ কিছু আলোচনা আমরা আজকে আলোচনা করেছি। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি তোমাদেরকে এর চেয়ে বেশি পড়াচ্ছি না, খুব বেশি চাপ আমরা দিচ্ছি না। তবে তোমাদেরকে আমন্ত্রণ জানাবো, তোমরা রোজ এই রবিবার বেলা 11টায় যদি ক্লাস করো তাহলে আমি পড়িয়ে আনন্দ পাবো তোমরা যদি আসো। এবং এছাড়া রুটিনে আরও 2 দিন আরও তোমাদের বাকি 2 কোর্সের ক্লাস আছে, তোমরা করবা। আমি সকল কোর্সের ক্লাস করতে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অবশ্যই ক্লাস করবা। তোমাদের নতুন ক্লাস শুরু হয়েছে, নতুন ইয়ার ক্লাস করলে নতুন বই সম্পর্কে ধারণা হবে এবং ভালো পড়ালেখা করতে পারবা, পড়ালেখার প্রতি আগ্রহ জন্মাবে। ক্লাস করলেই পড়ালেখা ভালো লাগবে কথা এবং পড়ালেখার প্রতি আগ্রহ জন্মাবে। তাই তোমরা অবশ্যই ক্লাস মুখে হবা। অনলাইনের ক্লাস হচ্ছে এটাই তো মনে করো এই করোনার সময় এটাই বেশি, যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, আমরা তো আর তোমাদের বেঞ্চে বসিয়ে সামনে ক্লাস দিতে পারছি না। তবুও এটা অনেক আনন্দের বিষয় তোমাদের সাথে, তবুও তো কিছু একটা ক্লাস হচ্ছে, সেই জন্য তোমরা ক্লাস করো। তোমরা যদি ক্লাস করো তাহলে শিক্ষকরা ক্লাস নিতে আগ্রহী হবে। তোমরা যদি ক্লাস না করো তাহলে কিন্তু শিক্ষকরা ক্লাস নিতে চায় না, কারণ না ক্লাস না নেওয়ার আগ্রহটা চলে যায়। তাই ভালো ক্লাস পেতে হলে ভালো ভালো সংখ্যক স্টুডেন্ট উপস্থিত থাকতে হবে, তাহলেই তোমরা ক্লাস করতে পারবা। বেশি কথা আর বাড়াবো না। তোমরা এই করোনা পরিস্থিতিতে বাসায় থাকো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। গরিব বিভাগ পক্ষ থেকে তথা সরকারের আনন্দ কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সুস্থতা কামনা করি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং মঙ্গল কামনা করি। আশা করি সকলে এই মহামারীতে সুস্থ আছো এবং ভালো আছো। সকলে আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য আমার রইল অসীম দোয়া। তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফিজ।